সোশ্যাল মিডিয়ার দৌলতে যে আজকে আমাদের আলোচনা কি নিয়ে হতে চলেছে। তোমরা সকলেই জানো বেশ কিছুদিন আগে 2019 ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর রেজাল্ট বেরিয়েছে এবং আমার সঙ্গে এই মুহূর্তে যে ফিজিক্সের তরুণটি বসে রয়েছে সে খুব সফলতার সাথে ওই পিডিএফ এ অর্থাৎ রেজাল্টের পিডিএফ এ নিজের নাম নথিবদ্ধ করতে পেরেছে। 8 ব্রাঞ্চে তার র্যাঙ্ক হয়েছে 8। তো এখন চলো আমরা জেনে নিই, তার মুখ থেকেই শুনে নিই তার প্রস্তুতি কেমন ছিল বা কোন কোন পথ অবলম্বন করলে আজকের দিনে এই ধরনের যেখানে কাট অফ একটা বিভৎস জায়গায় পৌঁছে গেছে যে কোনো পরীক্ষার জন্য, কোন কোন পদ্ধতি অবলম্বন করলে এই পরীক্ষায় সফলতার সাথে নিজের নাম লিপিবদ্ধ করা যায়। তো গৌরব তার মালদার ছেলে, মালদার থেকে সে সফলতা পেয়েছে। তো গৌরব, প্রথমেই তোমাকে অভিনন্দন জানাই তোমার এই র্যাঙ্কের কারণে এবং তোমার এই রেজাল্টের জন্য। সত্যি আজকের দিনে তুমি একটা উদাহরণ নতুন ছেলেদের কাছে, বিশেষ করে যাদের অ্যাসপিরেন্ট, যারা হচ্ছে মেনলি পুলিশের জন্য। কারণ তোমার আমি যতদূর জানি তোমার একটা লেগাসি রয়েছে এই পুলিশের ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে নিজের কাছেও নিজের একটা চ্যালেঞ্জ ছিল যে আমাকে এই লেগাসিটা মেনটেন করতে হবে। তো প্রথমে বলো যে তোমার কেমন লাগছে এই রেজাল্টে বা এই র্যাঙ্কে? তুমি কি ভাবতে পেরেছিলে এরকম একটা রেজাল্ট হবে? স্যার, প্রথমত পরীক্ষা তো ভালো হয়েছিল। আচ্ছা। কিন্তু তারপর চাকরি পাবো হয়তো একটা আশা ছিল কোথাও, যেহেতু ইউবি এবি দুটোতে আমি সিলেক্টেড ছিলাম। বাহ। তো হয়তো একটা না হলে একটা হয়েই যেত, কিন্তু যে র্যাঙ্ক করে যাবো অল ওভার ওয়েস্ট বেঙ্গল, এইটা একটা সত্যি কথা অভাবনীয় ব্যাপার। আর এটা কোনোদিন ভাবতে পারিনি, কারণ স্কুলেও যে কোনোদিন র্যাঙ্ক করেনি সে ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক করে যাবে, এটা আমার কাছে সত্যি একটা অভাবনীয় একটা ঘটনা। তো হয়েছে যখন এর সম্পূর্ণ কৃতিত্ব তো যারা ছিল এই পুরো রিক্রুটমেন্টে আমার সাথে সবাইকে দিব, আমার স্যার ডোনাসের স্যারদেরকে। আর বাড়িতে যখন নিজে পড়েছে অবশ্যই নিজেও কিছুটা খেটেছি বলে এরকম হয়েছে। বাবা মাকে অবশ্যই যুক্ত দেবো, প্রত্যেকটা পদের সাথে ছিল। কিছু বন্ধুরা যারা মাকে হেল্প করেছে, পড়াশোনাতে হেল্প করেছে, তাদেরও এই যুক্তটা দেবো। আচ্ছা। আর এই যে সফলতাটা পেয়েছি সম্পূর্ণ আমি এতে প্রচন্ড খুশি। আচ্ছা, প্রচন্ড খুশি। ওকে। আচ্ছা, তো গৌরব, এই সফলতাটা তো নিশ্চয়ই একদিনে আসেনি, তো এটাকে ঘষে মেজে নিজেকে তৈরি করতে হয়েছে, সেই জায়গাটায় পৌঁছাতে হয়েছে। তো প্রথমেই তুমি আমাদের দর্শকদের জানাও বা যারা আমাদের আগামী দিনের অ্যাসপিরেন্ট আছে, সেটা দ্রোণাসের স্টুডেন্ট হতে পারে বা যে কোনো প্ল্যাটফর্মে বা যে কোনো ইনস্টিটিউটের স্টুডেন্ট হতে পারে, তারা এই চাকরিটার জন্য, মেনলি এই পুলিশের চাকরির জন্য তারা শুরু থেকে কিভাবে মোটিভেটেড থাকবে বা কোন কোন পথগুলো তারা অবলম্বন করবে যাতে করে তারা শিওর সাকসেসটা পেতে পারে। পুলিশের চাকরিটা প্রথমত যে সিলেবাসটা টোটালি ডাব্লিউবিসিএস প্যাটার্ন, পুলিশটা আমরা দেখতেই পাচ্ছি ডাব্লিউবিসিএস এ যেরকম হয়ে থাকে। তো আলাদাভাবে যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট অথবা যারা সিজিএল অ্যাসপিরেন্ট, এসএসসি অ্যাসপিরেন্ট যারা আছে, তাদেরকে আলাদাভাবে পুলিশের জন্য খাটার তো প্রয়োজন নেই। আশা করি সেইটা তারা যদি ভালোভাবে খেটে থাকে সেখান থেকে আশা করি সেটা হয়ে যাবে। এবার পুলিশের পরীক্ষায় যে ম্যাথ আর জিআই, এই পার্টটা তো পুলিশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংলিশটা পুলিশে নেই, পরবর্তীতে আছে। তো সেক্ষেত্রে ম্যাথ জিআইটা যে ওই 50টা কোয়েশ্চেন টোটাল 100 নম্বর, ওর মধ্যে যে 90 প্লাস স্কোর করবে তার মেরিটে আসার চান্স তো সেখানটায় 95% থেকে 100% এর মধ্যে হয়ে গেল। আর জিকে পোরশন আর কারেন্ট অ্যাফেয়ার্স পোরশনে যদি সে কম বেশি 35% অ্যানসার করে আসতে পারে, সেখান থেকে আরো 70 নম্বর 160, তাহলে তাকে কেউ পিলিতে আটকাতে পারছে না। এরপর গেল মাঠ। তো মাঠের ক্ষেত্রে মেন উদ্দেশ্যটা হবে 800 মিটার 3 মিনিটে কমপ্লিট করতে হবে। এটার জন্য আমি বলবো যে ফর্ম ফিল আপ যেটা থেকে শুরু হলো এবং সেদিন থেকেই মাঠের প্রিপারেশনটা হালকা হালকা করে শুরু করো। যারা দৌড়াতে আগে পারতো না, এমন না যে আমি যখন মাঠ দিতে যাই অনেক ছেলে ছিল যারা প্রচন্ড হেলদি, তারাও কিন্তু মাঠ ক্লিয়ার করেছে। আবার কিছু ছেলে আমার সাথে যারা দৌড়তো তারা এমন ছিল যে আগে দৌড়ায়নি, পরীক্ষার পর থেকে দৌড়তে শুরু করেছে, তারাও কিন্তু একটা ডেডিকেশন দিয়ে মাঠটা বের করে দিয়েছে। তো মাঠটা আমি বলবো যে শুরু থেকেই শুরু করতে, এবং 800 মিটার যেহেতু করতে বলেছে তাই 2 কিলোমিটার করে করতে দৌড়ালে আশা করি সেই মার্জিনটাতে আমরা পৌঁছতে পারবো। এরপর আসলে মেইনের ব্যাপারটা, মেইনের ব্যাপারটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। দুটো ল্যাঙ্গুয়েজ পেপার আছে, সবাই ল্যাঙ্গুয়েজে ভালো হয়। আর ম্যাথস আর জিআই যেটা আছে কম বেশি আশা করি যারা সায়েন্সের স্টুডেন্ট অথবা যারা আর্টসের স্টুডেন্ট, যে পরিমাণ ম্যাথস আছে আশা করি সেটা পারা যাবে। এবং জিআইও সেখান থেকে ন্যূনতম প্র্যাকটিস করলে, আর পুলিশের জিআইটা তো একদমই আলাদা, সেখানে সিচুয়েশন রিঅ্যাকশন বেসড কোশ্চেন আছে। যদি ভালো গাইডেন্স পাওয়া যায় কোনো ইনস্টিটিউট থেকে বা কোনো বই থেকে, ইউটিউব চ্যানেল, যে কোনো জায়গা থেকে হোক, তাহলে সেগুলো আমার পার করা যায় আমি মনে করি। এরপর যে ল্যাঙ্গুয়েজ পোর্শনটা, সেটা ডেফিনেটলি একটা ভালো গাইডেন্সের দরকার। যাদের ল্যাঙ্গুয়েজের বেস আছে
তারা যদি একটু গাইডেন্স পায় তাহলে ওই জায়গাটায় আরো ভালো স্কোর করতে পারবে। ল্যাঙ্গুয়েজ পেপারটা টোটাল 100 নম্বরের 50 ইংরেজি 50 বাংলা 50। আচ্ছা তো সেক্ষেত্রে যদি 35 প্লাস স্কোর করা যায় পার পেপারে তো ডেফিনেটলি মেরিটে আসার একটা চান্স আছে। ম্যাথ আর জিআই তে যেখানে আমার 25-50 আছে ওখানে তো অ্যাভারেজে 40 পেয়েই থাকে সবাই। আর জিকে পোর্শনটা তো আমি যা দেখে এসেছি প্রত্যেকে অ্যাভারেজ নম্বর পেয়ে ফার্স্ট পেপারে 100 মধ্যে 75 প্লাস পেয়ে এসেছে। আর যারা মেরিট থেকে বাদ পড়েছে ইংলিশের জন্য পড়েছে, আর কতিপয় ছেলে বাংলার জন্য বাদ পড়েছে। মেইনলি ফোকাস করতে হবে ইংলিশটার উপর, যেটা আমি নিজে দেখেছি যে টোটালে 131 পেয়েছে। শুধু মেইনসের পরীক্ষায় টোটালে 131 পেয়েছে, কিন্তু ইংরেজিতে 12.5 নিচে পেয়েছে বলে সে টোটাল মেরিট থেকে বাদ হয়ে গেছে। আচ্ছা এরকম আমারই ফ্রেন্ড সার্কেলে কিছু বন্ধু রয়েছে এবং প্রচন্ড হতাশায় ভুগেছে শুধু ইংলিশটার জন্য। তো ইংলিশটার উপর অত্যন্তভাবে জোর দিতে হবে, খুবই গুরুত্ব দিতে হবে যাতে 25-এর কম কোনোভাবে ইংলিশে না আসে। আর যদি ভালোভাবে গাইডেন্স নিয়ে ইংলিশটা করা যায় তাহলে তো 35 প্লাস আশা করি ইংলিশে স্কোর হয়ে যাবে, কারণ ওখানে 10 নম্বর ভোকাবুলারি পার্টও আছে রয়েছে। তো সেখান থেকে আমি মনে করি যে এই পদগুলো তুমি চাইছো দিতে। তো তার মানে তোমার আলোচনা থেকে গৌরব এইটুকু বুঝতে পারলাম যে প্রথম থেকে একটা লেগে থাকা মনোভাব এবং একটা ডেডিকেশন এবং নিয়তভাবে মানে প্রতিনিয়ত যদি আমি অভ্যাস করি এবং তার সাথে যদি একটা ভালো গাইডেন্স থাকে তাহলে অবশ্যই আমরা সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আচ্ছা টোটাল বিষয়টাই তোমার আলোচনা থেকে উঠে আসলো এবং অলরেডি তুমি বলে ফেলেছো যে ইংরাজি কতটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আচ্ছা এবার আমাদের বন্ধুদের বা আমাদের দর্শকদের একটু জানাও যে আমরা যতদূর জানি যে ওখানে মেনেতে, আমি প্রথমে মেনটার উপর ফোকাস করছি, মেনেতে আমাদের জিএস যে পেপারটা রয়েছে তার সাথে ম্যাথ আর রিজনিংটাও রয়েছে। এখন এই পেপারটাকে তারা কিভাবে রেডি করতে পারে বা কি করলে এই জায়গাটা, কারণ আমরা সবাই এমসিকিউ তে অভ্যস্ত অঙ্ক বা রিজনিং বা জিএস এর ক্ষেত্রে, তো হঠাৎ করে এরকম একটা ডেসক্রিপটিভের ফরম্যাট, তো সেটা কিভাবে হ্যান্ডেল করবে স্টুডেন্টরা বা কিভাবে সেই জায়গায় সাফল্যটা আসতে পারে? আচ্ছা স্টুডেন্টদের প্রথমে যেটা ভয় থাকে যে ম্যাথমেটিক্স, যে সমস্ত ছাত্ররা আর্টসে তারা ম্যাথমেটিক্স নিয়ে অত্যন্ত ভয় থাকে, তো সেখান থেকে বলি যে ম্যাথ যে পার্টটা আছে ও টোটালি 8, 9, 10 এর উপর বেস করে। আচ্ছা এছাড়া আলাদা করে কিছু আসে না, অনলি পাটিগণিতটা পড়ে যেতে হবে। অ্যালজেব্রা বা জ্যামিতি এই সমস্ত পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা পাটিগণিতটা যদি 8, 9, 10 এর যে টেক্সট বইগুলো আচ্ছা সেগুলো থেকে প্রথমত যদি একটু প্র্যাকটিস করা যায়, 9, 10 অবধি তো সবাই ম্যাথ পড়ে এসেছে, হ্যাঁ তো সেইখান থেকে যদি আবার পুনরায় পুরোনো জিনিসগুলোকে যদি আমরা একটু প্র্যাকটিস করি, কোথাও থেকে একটু গাইড নিই বা কোনো ইউটিউব চ্যানেল থেকে নিয়মগুলো আবার একটু শিখে নিই আস্তে আস্তে। বিশেষত আমি এখানে মনে করি যে কারোর কাছ থেকে কোনো ইনস্টিটিউট থেকে বা কোনো টিচারের কাছ থেকে গাইড নেওয়াটা বেশি প্রয়োজন, যেহেতু ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স লিখে প্র্যাকটিসটা অনেকদিন হয়তো নেই কারো, তো সেখান থেকে এই পার্টগুলোর উপর এই জায়গাগুলোর উপর মানে যদি নজর দিই তাহলে ম্যাথটা আশা করি সেখান থেকে বেরিয়ে যাবে। খুব একটা কঠিন তো ম্যাথ আসে না, যেটা আসে মোটামুটি সহজ। যদি একটু ভুল হয়ে যায়, একটু ভুলের জন্য পার্ট মার্কিং থাকে না, সামান্য ভুলের জন্য পুরো অঙ্কটাই হয়তো কেটে দেবে, তার জন্য একটু গাইডেন্স থাকা অত্যন্ত দরকার ম্যাথের ক্ষেত্রে। এরপর জিআই পোর্শনটা তো পুরোপুরি একদমই আলাদা, অন্যান্য জিআইয়ের সাথে কোনো তফাৎ নেই, সিচুয়েশনাল বেস। তো এইটা যার যত উপস্থিত বুদ্ধি আছে সে সেভাবে এটা ক্র্যাক করতে পারবে। এবার আমি ধরুন প্র্যাকটিস করে গেলাম 5-10 ধরনের সিচুয়েশনাল বেস জিনিস, কিন্তু এলো অন্য ধরনের, তো সেখানে আমার উপস্থিত বুদ্ধির উপরই এটা কাজ করবে। তা আমি বলবো নিজের পার্সোনালিটি ডেভেলপ করতে এখানটা, পুলিশের জব করতে গেলে, অফিসারের জব করতে গেলে অবভিয়াসলি পার্সোনালিটি জায়গায়, হ্যাঁ, আর এই জিআইটা দেয় ওই জন্য যে সেই ব্যক্তিটার পার্সোনালিটি আছে কি নেই, ওই জায়গাটা ক্র্যাক করতে পারছে, যোগ্য কি না। তো আমি বলবো যে এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে, এবং তার জন্য যদি কোনো গাইডেন্স নিতে হয় তাহলে গাইডেন্স নেবে, অথবা যদি কোন এটা আমি বলি যে কোনো যদি পুলিশ অফিসার বা বাড়িতে যদি কেউ পুলিশ থাকে, পাড়ায় যদি কেউ পুলিশ থাকে, তার কাছ থেকে সরাসরি গিয়ে কথা বলো যে তারা কি করে সিচুয়েশনটা রিঅ্যাক্ট, ওদের সিচুয়েশনগুলো কিভাবে হ্যান্ডেল করে, সে কনস্টেবল হতে পারে, ডিএসপি হতে পারে, এসআই হতে পারে, এক একজনের এক এক রকম সিচুয়েশন থাকে, তারা কিভাবে সেটা হ্যান্ডেল করছে। এটা যদি আমরা তার সাথে কথা বলে, অন্তত 7-8 দিন কথা বলে যদি আমরা একটু সরবরাহ করতে পারি, তাহলে আশা করি এই 15 নম্বরের যে সিচুয়েশনাল বেস পার্টটা থাকে আমরা কমপ্লিট করতে পারবো। বাকি যে 10 নম্বর যে পার্টটা থাকে সেটা তো সাধারণ জিআই কোর্স, সেটা তো আমরা সাধারণ পরীক্ষার জন্য পড়েই থাকি। আশা করি যদি সেভাবে আমরা প্রশিক্ষিত হই তাহলে আশা করি জায়গাটা করতে হবে। আর ডেসক্রিপটিভ জিএস যেগুলো ধরো সেটা হিস্ট্রি হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, সেগুলো কিভাবে তুমি প্রিপারেশন নিয়েছিলে? ডেসক্রিপটিভ জিএস বলতে আমি মেইনলি কোথায় বলি হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, আর বেশি জোর দিয়েছিলাম হচ্ছে আপনার ইকোনমিক্স আর হচ্ছে কনস্টিটিউশনের উপর। যেহেতু পুলিশ কনস্টিটিউশন ব্যাপারটাকে খুব জোর দিয়ে থাকে, তাই আমার পরীক্ষায় আমি কনস্টিটিউশন থেকে 3খানা প্রশ্ন দেখেছি মেজর, এবং
প্রত্যেকটা স্কোরিং ছিল, যদি কনস্টিটিউশন সে জানে সে অ্যান্সার করতে পারবে, যদি উপর উপর পড়ে যায় তাহলে অ্যান্সারগুলো পড়া যাবে না, হিসেবে যদি পড়ে থাকে তাহলে একমাত্র পড়া যেতে পারে। তাহলে আমি বলবো যে একটা 7টা কোশ্চেন আসছে, আমাদের 5খানা পড়তে হবে, সেখানে 3টে কোশ্চেন কনস্টিটিউশন থেকে আসছে, তাহলে এবং পরপর দুবার এই পরীক্ষাটা হয়েছে, 18 সালে হয়েছে, 19 সালে হয়েছে, দুবারই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ধরে নিতে পারি যে অন্তত 2টো কোশ্চেন কনস্টিটিউশন থেকে কুইজ দেবে এই পরীক্ষা। তো সেখানে আমাকে প্রথমত জোর দিতে হবে মূলত ফান্ডামেন্টাল রাইটস, তারপর ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপি, তারপরে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, আমাদের পার্লামেন্টারি যে গঠনটা সেটার উপর আমাদেরকে নজর দিতে হবে, তারপর আমাদের পঞ্চায়েত সিস্টেম, মিউনিসিপাল সিস্টেম, এগুলোর উপর নজর দিতে হবে, তারপর কাস্ট সিস্টেম যেটার উপর আমাদের কনস্টিটিউশনে যে ইয়েগুলো করা হয়েছে সেটা দিতে হবে, প্রিয়াম্বলটার উপর নজর দিতে হবে, এগুলো এসে থাকে, সিটিজেনশিপটার উপর নজর দিতে হবে, মেইনলি ডেসক্রিপটিভ পার্ট এগুলো থেকে এসে থাকে। এগুলো যদি ভালোভাবে পড়া যায় তাহলে আশা করি ওখানে যা কোশ্চেন আসবে আশা করি সেগুলো লিখে আসতে পারা যায়। আর স্কিমিং মানে ধরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিমগুলো নিয়ে দেখেছি যে বিভিন্ন স্যারেরা বলেন বা এক্সপার্টরা বলেন যে স্কিমগুলো যদি দেখে যাওয়া যায় তাহলে অনেকটা সুবিধা হয়। তুমি কি এরকম কোনো প্রস্তুতি নিয়েছিলে? হ্যাঁ স্যার, স্কিম প্রথমত পরীক্ষা থেকে শুরু করি। পরীক্ষাতে আমি স্কিম নিয়ে কোশ্চেন দেখেছিলাম যে আমরা আমাদেরকে ওটা জিএসএ আসেনি ঠিক, কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে এসেছিল যে সেফ ড্রাইভ নিয়ে আমাদেরকে লিখতে দিয়েছিল। তো আবার কোভিড-19 নিয়ে আবার জিএসএ কোশ্চেন এসেছিল, সেক্ষেত্রে তো মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু স্কিম রয়েছে, তাহলে এই ধরনের কোশ্চেনগুলোকে ট্যাকেল করতে গেলে আমাদের ডেফিনেটলি স্কিমগুলো পড়ে যেতেই হবে। অন্ততপক্ষে 2 ইয়ারে যে স্কিম বেরিয়েছে, বিশেষ প্রথমে আমি নজর দিব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিমের উপর, তারপরে নজর দিব ইম্পর্টেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলোর উপর। এটা যদি করে যেতে পারি আর সেটা যদি কোনো সাজেস্টিভ হয় তাহলে আরো বেটার হয়, কারণ অনেক স্কিমই তো থাকে, সাজেস্টিভ হলে তাহলে পড়তে সুবিধা হয়, সেখানে কনফিডেন্সটা পাওয়া যায়। আচ্ছা গৌরব, আরেকটা স্পেসিফিক প্রশ্ন আমি তোমার থেকে জেনে নেব, সেটা হচ্ছে বিভিন্ন রকম ভাবে এই পরীক্ষার প্রস্তুতির সময়কালে বিভিন্ন ছাত্রছাত্রীদের থেকে কথা বলে যে বিষয়টা আমার অভিজ্ঞতা হয়েছে যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের পর এই বাংলা সাবজেক্টটাকে সে অর্থে যোগাযোগ আমাদের থাকে না। তো এই জায়গাটা তুমি আমাদের অ্যাসপিরেন্টদের কি বলবে? তুমি কি পদ্ধতি অবলম্বন করেছিলে বা তারাও বা কি করতে পারে? কারণ আমি এমন অনেক অ্যাসপিরেন্টকে দেখছি যে যারা সত্যি খুব ভালো ফল করেছে বাংলায়, তো এই যে টাচে না থাকা সত্ত্বেও এই অল্প সময়ের মধ্যে আমরা এই সাবজেক্টটাকে কিভাবে ফুটিয়ে আনতে পারি? এটা তো ঠিকই বলেছেন স্যার যে বাংলায় আমরা টাচে নেই অনেকদিন। হ্যাঁ, আমরা তো ক্লাস 11 এর পর থেকে তবু অবজেক্টিভ লেভেলে পড়া হয়। অন্যান্য পরীক্ষা দিতে গেলেও সিজিএলও ধরো একটা টিআর রয়েছে, বা ধরো 10+2 তো একটা টিআর রয়েছে, বা ধরো ব্যাংকের অ্যাসপিরেন্ট যারা প্রফেশনারি অফিসার তারাও একটা সার্টেন পোরশন তাদেরকে ডেসক্রিপটিভ তবু লিখছে নিয়েছে, কিন্তু বাংলাটা প্রায় হয়ই না। তো সেটা একটু যদি বল। তো বাংলার যেহেতু আমরা এই ক্লাস 11 এর পর থেকে সেভাবে আমরা টাচে থাকি না, তাহলে ব্যাকরণ পোরশনটা তো আমার মনে থাকেই না, প্লাস এই যে রিটেন পোরশনটা, যে রিটেন পার্টটা সেটা তো আমরা একদমই প্রায় ভুলে যাওয়ার মতো। তো প্রথমত যে আমাকে দেখতে হবে যে আমার সিলেবাসের কোন রিটেন পার্টটা আছে। আচ্ছা, যদি এসআই পরীক্ষা দিতে যাই তাহলে তো সবাই জানে যে রিপোর্ট রাইটিং আর আমাদের হচ্ছে গিয়ে প্রেসি রাইটিং আর হচ্ছে ট্রান্সলেশন। সো এই যদি এসআই পরীক্ষার উপর যদি আমি ফোকাস করি তাহলে এই তিনটের উপর প্রথমত ফোকাস করতে হবে। যারা ডাব্লিউবিসিএস এর স্টুডেন্ট, যারা মেইন দিয়ে আসছে, তারা তো ডেফিনেটলি বাংলা রাইটিংটার উপর প্রচন্ড জোর দেয়, কারণ 200 নম্বরের পেপার থাকে। তো তাদের কথা আমি আনছি না, কিন্তু যারা মানে এই ফিল্ডে নেই, যারা এই ফিল্ডে নেই তাদেরকে বাংলাটা ডেফিনেটলি করতে হবে, কারণ যদি না হয়, কারণ একটা কাট অফ মার্কস আপনার মার্জিনাল মার্কস আছে, 50-এ 12.5 নিচে পেয়ে গেলে কিন্তু যতই যদি কাট অফ ক্লিয়ার করে থাকুক সে কিন্তু পরীক্ষা থেকে বাতিল হয়ে যাবে। তো যে করেই হোক আমাকে অন্তত 20 তো পেতেই হবে এই বাংলাতে, 20 পেতেই হবে, আর যদি ভালো লিখে আসতে পারে তাহলে 35+ করে যেতে পারে। তো বাংলার জন্য মূলত আমি বলবো যে প্রথমে যেগুলো সিলেবাসে আছে প্রথমে তার স্ট্রাকচারগুলো কিরকম করে হবে, রিপোর্ট রাইটিং এর স্ট্রাকচারটা কি, প্রথমে বেস যদি শিখতে চলে যাই প্রথমেই জাম্প করে গেলে হবে না, প্রথমে স্ট্রাকচারটা আমাকে জানতে হবে, কি করে স্ট্রাকচারটা হয় প্রথম ওটা জানলাম। আর ট্রান্সলেশন কম বেশি পেরে থাকি আমরা, সেক্ষেত্রে যদি গ্রামাটিক্যাল ফল্ট যদি আমরা না হয় তাহলে ট্রান্সলেশনটা হয়ে যাবে। প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে ট্রান্সলেশন, সেক্ষেত্রে ট্রান্সলেশন প্র্যাকটিসের জন্য বিভিন্ন ধরনের বই আছে, বই তো আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল অথবা কোনো ইনস্টিটিউট থাকলে সেই সংলগ্ন স্যারদের কাছ থেকে সেই সমস্ত বইয়ের আমরা পেয়েই থাকি। তো সেগুলো প্র্যাকটিস করতে হবে রেগুলার ট্রান্সলেশনের ক্ষেত্রে, এবং কোনো মানে টিচারকে দিয়ে চেক করা হবে, চেক না করে মূল্যায়ন যদি না হয়ে থাকে তাহলে ওই প্র্যাকটিস করে লাভ নেই, মূল্যায়ন ডেফিনেটলি লাভ।
তাই জন্য তার মেন কথা হচ্ছে যে কোনো সরকারি চাকরি ক্র্যাক করতে গেলে গাইডেন্সটা অত্যন্ত দরকার। নিজে নিজে অনেকে হয়তো করে ফেলে, সেটা মুশকিল, সেটা খুব রেয়ার। যারা নিজে পড়ে ফেলে তারা হয়তো ইনিশিয়ালি কারো কাছে গাইডেন্স নিয়েছে, পরবর্তীতে গিয়ে নিজে পেয়েছে। গাইডেন্সটা প্রচন্ড দরকার। আচ্ছা, আর অলরেডি তুমিও একবার বলেও ফেলেছো তো আমাদের এই আলোচনায় যে ইংরেজিটা শুরুতেই গুরুত্ব দিতে হবে, তো কারণ ইংরেজির একটা ভালো ভূমিকা রয়েছে। তো আমি পুরনো ওই প্রশ্নে আর যাচ্ছি না, শুধু আমাকে বলো যে প্রিলিতে তো ধরো এসআই প্রিলিতে আমার ইংরেজি নেই, তো স্বাভাবিকভাবে সেই জায়গাটায় অনেক অ্যাসপিরেন্টকে দেখেছি ওই জায়গাটা একটু লেথার্জিক হয়ে পড়ে যে এখন তো ইংরেজি নেই, পরে শুরু করব। এটা কি একদিক থেকে ভালো না খারাপ, বা তোমার প্রিপারেশন কি একদম শুরু থেকে ইংরেজির জন্য ছিল? ইংরেজি প্রিলিতে নেই এই জিনিসটা ভালো, এটা আমি বলবো না। ইংরেজিতে প্রিলিতে নেই, অনেকে ইংরেজিতে উইক হয়, তাদের জন্য পরীক্ষাটা ক্র্যাক করতে পারছে, প্রিলিটা তাদের জন্য ভালো। কিন্তু সেইভাবে যদি আমি ইংরেজিটাকে গুরুত্ব ছেড়ে দিই, আমি প্রথমে বললাম যে ইংরেজি আর বাংলা মিলানো তো ইংরেজি, এইটা হচ্ছে মেরিট তৈরি করে এই সাবজেক্ট। যদি ওটাকে আমি ছেড়েই দিই তাহলে তো মেরিটে আসার কোনো প্রশ্নই হচ্ছে না। তাহলে আমি যখন প্রিলিশ দিচ্ছি, প্রিলিটা অন্তত হয়ে যাওয়ার পর থেকে আমাকে মার্ক করার সাথে সাথে আমাকে ইংরেজি বাংলা রিটেনগুলো আমাকে শুরু করে দিতে হবে। অন্তত 3 মাস যদি আমি একটা রাইটিং প্র্যাকটিস না করি, তাহলে ওই জায়গাতে আসা যায় না যে আমি সেখানে 70% স্কোর করতে পারবো। রাইটিং এ আমাকে এইখানটা আমাকে নজর দিতেই হবে, 3 থেকে 4 মাস আমাকে প্র্যাকটিস করে যেতেই হবে। কারণ হচ্ছে আমি এই কারণেই তোমাকে প্রশ্নটা করছি, বিভিন্ন স্টুডেন্টদের সঙ্গে তাদের খাতা চেক করতে গিয়ে বা তাদের পড়াতে গিয়ে দেখেছি যে অসংখ্য বানান ভুল করছে বা হচ্ছে গ্রামারে তোমার ভুল করছে। তো সেই জন্যই আমি স্পেসিফিক্যালি তোমাকে প্রশ্নটা করলাম যে শুরু থেকেই করার তার মানে একটা প্রয়োজন রয়েছে, অন্তত ফরম্যাট মানে ফান্ডামেন্টাল গ্রামারটা একটু দেখে গেল, টুকটাক কিছু লিখলো, তারপর না হয় যখন প্রিলি হয়ে যাচ্ছে পরের দিন থেকে লাগানো। আচ্ছা, মোটামুটি ভাবে মৌলিক যে প্রশ্নগুলো প্রিপারেশনের জন্য লাগে সেগুলো তো হয়েই গেল। আচ্ছা, এবার একটু যা ছোট্ট করে আমাকে বলো যে মক টেস্টের তো অবশ্যই একটা ভূমিকা রয়েছে। একদম, মক টেস্টটা স্টুডেন্ট এখানে একটা টাইম উইথ অ্যাকিউরেসি দুটো ব্যাপারই রয়েছে। মক টেস্টটা কিভাবে দেবে? মক টেস্ট কিভাবে দেবে, এখন তো বর্তমানে যে অনলাইনের যুগ চলছে, বিভিন্ন সাইটে তো আমরা মক টেস্ট কিনতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে যদি কেউ মনে করে সেই সব জায়গা থেকে মক টেস্ট কিনে দিতে পারে, অথবা কনসার্ন যে ইনস্টিটিউশন আছে, যেমন আমাদের ড্রোনাস ইনস্টিটিউশনের কথা বলি, এখান থেকে রেগুলার মক টেস্টের ব্যবস্থা করা হয়েছিল প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, এবং সেটা মূল্যায়ন 100% অ্যাকুরেসির সাথে করা হয়েছে। আচ্ছা, এরকম যদি কোনো কনসার্ন ইনস্টিটিউট থাকে, তাহলে সেই ইনস্টিটিউটে ডেফিনেটলি মক টেস্ট নেওয়া হবে যে কোনো পরীক্ষার জন্য। তার সেইভাবে যদি প্র্যাকটিস করা যায়, এছাড়া মক টেস্টের কোনো এক্সট্রা বইও পাওয়া যায়। সেই বইগুলো যদি প্র্যাকটিস করে নিজে নিজেই অ্যান্সার মেলানো যাবে, সেগুলো করলে আশা করি আমরা উপকার পাবো। আচ্ছা, একদম তোমার প্রস্তুতির শেষ ভাগের আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে ইন্টারভিউ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, কারণ আমরা দেখলাম যে অনেক সম্ভাবনাময় ছাত্র কিন্তু বাদ পড়ে গেল মেরিট লিস্ট থেকে, কারণ অনেকেই খুব ভালো ফল করেছিল প্রিলিতে বা ডেসক্রিপটিভে বা মাঠে, কিন্তু তারা ইন্টারভিউতে সেই সার্টেন নাম্বারটা না পাওয়ার জন্য তারা ছিটকে গেল। তো ইন্টারভিউর জন্য কি কি মানে তুমি পদ্ধতি অবলম্বন করেছিলে, বা এক্ষেত্রে তোমার বিশেষ প্ল্যান কি ছিল, বা নিশ্চয়ই এক্ষেত্রে একটা গাইডেন্সের ভূমিকা তো থাকবেই। তো এই শেপ আপটা তুমি কোথায় করেছিলে বা কে তোমায় হেল্প করেছিল? ইন্টারভিউর জন্য প্রথমে একটা কথা বলে দিই যে সেলফ কনফিডেন্স অত্যন্ত জরুরি। সেলফ কনফিডেন্স অনেক সময় কারণ থাকে না, সেটাকে বিল্ড আপ করা যায়, সেটা বড় কথা নয়। সেটার জন্য অবভিয়াসলি গাইডেন্স লাগবে, কোনো অথরাইজড কোনো ভালো ব্যক্তিত্বের কাছ থেকে তুমি গাইডেন্স নিতে পারো, কোনো ইনস্টিটিউটে গিয়ে গাইডেন্স নিতে পারো। আমি নিজে ড্রোনাসে গাইডেন্স পেয়েছি। ড্রোনাসে আমাদের যারা কনসার্ন যারা স্যার ছিলেন, যারা বিসিএস অফিসার ছিলেন, তারা আমাকে গাইড করেছেন যথেষ্টভাবে। সেখান থেকে আমাকে বিভিন্ন 3 থেকে 4খানা মকের ব্যবস্থা করা হয়েছিল ইন্টারভিউয়ে। সেই মকে আমি যথেষ্ট কনফিডেন্স পেয়েছি, এবং সেখানে যে সমস্ত প্রশ্নের আমি সম্মুখীন হয়েছিলাম, ইন্টারভিউতে গিয়ে 80 থেকে 90% আমি সেম একই কোশ্চেনের সম্মুখীন হয়েছি, এবং একই সিচুয়েশনটাও আমি একই পেয়েছি। আচ্ছা আচ্ছা, বাহ, তো এইটা এই আমার ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করেছে। তাছাড়া ইন্টারভিউর ব্যাপারে আমি দুটো কথা আরো বলতে চাই যে এটা হলো পার্সোনালিটি টেস্ট। এটা কারো নলেজ বেস টেস্ট নয়। নলেজ বেস টেস্ট অলরেডি হয়ে 2বার হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এইখানে যার পার্সোনালিটি যে যত দেখাতে পারবে, সেই এই ইন্টারভিউতে গিয়ে সাইন করতে পারবে। আমার ইন্টারভিউ পার্সোনাল আমার ইয়ে থেকে বলছি যে আমাকে জিকে থেকে 6খানা কোশ্চেন করা হয়েছিল, এবং পরপর 5খানার উত্তর আমি দিতে পারি। আচ্ছা, পরপর 5খানা উত্তর দিতে পারিনি, এবং সেক্ষেত্রে আমি জানি না স্যার, আমার এটা জানা নেই স্যার। আর এরকম বলতে বলতে পরপর 5খানা না পারার পরে 6 নম্বরে আমি গিয়ে একটা জিকের উত্তর দিতে পারলাম, সেটাও ভারত থেকে আমার করা হয়েছিল। আর বাকি 5খানা যেটা পারিনি সেটা ইন্টারন্যাশনাল কোশ্চেন। আচ্ছা, সেক্ষেত্রে আমি ইন্টারভিউতে আমার স্কোর হলো 24.6।
আমার 80% এর উপরে নাম্বার আমাকে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারি আমাকে এখানে নলেজ বেস কোনো টেস্ট করা হয়নি না, আমার পার্সোনালিটি এখানে টেস্ট করা তোমার এই না বলার পদ্ধতিটা test আমি করা। জানি না এইটা বলার মধ্যে আমি ওই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল Handle করছি করবে। এইটাই আমাকে টেস্ট করা হচ্ছে, প্রত্যেকটা ছাত্রের ক্ষেত্রে তাই টেস্ট করা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে ভেবে রাখে যে আমি এরকম পারলাম না, ইন্টারভিউ আমার খারাপ হয়ে গেল, অনেক ইন্টারভিউ দিতে দিতে মাঝখানে এইভাবে দম ছেড়ে দেয়, একদম ছেড়ে দেয়। যার ফলে তার বাকি পোর্শনটাও খারাপ হয়ে যায়। আরো যদি কিছু কোয়েশ্চেন তার প্রতি আসতো, আর কিছু সিচুয়েশন তারা দিত, সেগুলো আর তারা ভালোভাবে নিতে পারে না। তো এই ক্ষেত্রে ভয়ের কোনো ব্যাপার নেই। আচ্ছা, তাহলে দর্শক বন্ধু বা যারা আমাদের ফিউচার অ্যাসপিরেন্ট আছো তারা সবটাই শুনলে যে কিভাবে একদম শুরু থেকে, একদম তার প্রিপারেশনের শুরু থেকে, ফর্ম ফিল আপ থেকে একদম একদম শেষ, একদম পিডিএফ এ নাম আসা পর্যন্ত টোটাল বিষয়টাই কিন্তু গৌরব খুব সুন্দরভাবে বললো। বিভিন্ন দেখবে ইউটিউবে তোমরা অনেক স্ট্র্যাটেজি মেকার আছে, আমার মনে হয় তাদের থেকে যারা এই মাঠে নেমে যুদ্ধ করেছে, গৌরবের মতো যারা খেলোয়াড়রা, গৌরবের মতো যারা সেনাপতিরা মাঠে নেমে যুদ্ধ করেছে, তাদের কথাগুলো শুনলে আগামী দিনে তোমাদের যুদ্ধটা আমার মনে হয় অনেক সহজ হবে। তো সেই জন্যই এই আলোচনার ব্যবস্থাটা ডোনার্সের প্ল্যাটফর্মে করা। তো এখন আলোচনার একদম শেষ ভাগে চলে এসেছি গৌরব। তোমার মানে শুরু এর পরে, অর্থাৎ অবশ্যই তুমি এসআই তো সাফল্যের সাথে কাজ করো, অবশ্যই ডোনার্সের তরফ থেকে এবং আমার তরফ থেকে শুভকামনা থাকবে। তো এরপরে কি তোমার বিশেষ কোনো প্ল্যান রয়েছে যে আমি আর একটু হায়ার কিছুর দিকে যাবো বা ভাবছি? আমার যেহেতু একটা ফ্যামিলি লিগেসি রয়েছে, এটা বলেছি, হ্যাঁ। এটা আমার ফোর্থ জেনারেশন যে পুলিশে ঢুকলো, বা আমার প্রথম থেকেই বাবার ইচ্ছে ছিল যে ছেলে এক্সিকিউটিভ হবে। আচ্ছা, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার তো প্রিপারেশন ডাব্লিউবিসিএস এর জন্য চলছিল। আচ্ছা, আর সেই পথে এই পরীক্ষাটা ক্র্যাক হয়ে গেল। আর এখন বেকারত্বের যে অবস্থা, আমি কোনোভাবে এটা ছেড়ে হ্যাঁ, হ্যাঁ। আবার ফার্দার কিছু ভাববো এটা করতে পারছি না। পরবর্তীতে ভাবতে পারি, এবার ট্রেনিং হবে সামনে, আর ট্রেনিং 11 মাস 1 বছর কাটিয়ে আসার পরে আমি আবার চাকরি করতে করতেই বিসিএস এর জন্য প্রিপারেশন আবার শুরু করব। এবং সেটা করতে গিয়ে যদি আমি গ্রুপ এ বা গ্রুপ বিতে যাই, তো পরবর্তীতে সেই দিকে অগ্রসর হওয়ার প্রচন্ড ইচ্ছা আছে। আরো দুটো স্পেসিফিক প্রশ্ন থাকবে যে এই সময় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নোটিফিকেশন আসছে না, বা ঠিক করে হয়তো রেজাল্ট বেরোচ্ছে না, বেরোচ্ছে কিছু কিছু, কিন্তু সেই র্যাপিডলি রেজাল্ট দেখছি না। একটা কোভিডের সিচুয়েশন, গভর্নমেন্ট বেশ কিছু ফ্রিজ করে রেখে দিয়েছে। তো এই অবস্থায় ছাত্রছাত্রীরা কিভাবে তাদের ওই মোটিভেশনটাকে ধরে রাখবে, যে এই যে লেগে থাকার মানসিকতাটা কিভাবে এই মুহূর্তে রাখবে? বা তোমরাও যখন ছিলে, তোমরাও মানে একটা কোভিডের ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, বা রেজাল্ট বেরোচ্ছিল না, একটা হতাশ হয়ে পড়ছিলে, তোমাদের সঙ্গে কথা বলে এটা আমরা বুঝতে পারছিলাম। তো এই জায়গাটা কিভাবে স্টুডেন্টরা এখন কোপ উইথ করবে? প্রথমত আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি, প্রিলি আর মার্ট হয়ে যাওয়ার পরে প্রায় 8 মাস রেজাল্টের কোনো পাত্তা ছিল না। হ্যাঁ, প্লাস মেন কবে হবে তারও কোনো আইডিয়া আমাদের ছিল না। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই 8 মাসটাকে আমরা ভেবে নিয়েছিলাম এই 8 মাসটাই এমন একটা সময় যেখানে আমি মেন 8 মাসটা ছেলে যদি ভেবে থাকে যে আমি এখন তো ছুটি আছে পরে পড়বো, কিন্তু আমরা যারা ক্র্যাক করেছি, যারা ডোনার্স থেকে ক্র্যাক করেছে, তারা কিন্তু সেটা ভাবেনি। বা এখানকার মোটিভেশনটা যেটা দেওয়া হয়েছিল যে ওই 8 মাসটাকে কাজে লাগাও, লাগিয়ে ওই 5টা ছেলের থেকে তুমি এগিয়ে গিয়ে যাতে ওই 600 জনের মধ্যে তোমার নামটা আসতে পারে। এই জায়গাটা কিন্তু তোমরা লক্ষ্য করো, বারবার রিওয়াইন্ড করে তেমন হলে ভিডিওটা শোনো, ও কি বলতে চাইলো। এই যে সময়টা আমার রেজাল্ট আসছে না, সেই সময়টা কিন্তু ঘরে ঘুমিয়ে থাকা আমার না। আমি নিজেকে যদি লকডাউন রেখে, যদি আমার ভাগ্যকে লকডাউন রাখলে চলবে না, আমার অভ্যাসকে লকডাউন রাখলে চলবে না। সেই সময় ওরা কিন্তু সেই পালসটা ধরে রেখেছিল এবং ক্রমাগত কিন্তু সেই প্র্যাকটিসটা চালিয়ে গেছে। আচ্ছা গৌরব, আমার লাস্ট প্রশ্ন, প্রত্যেকটা সফলতার পেছনেই বিশেষভাবে কারণ না কারণ ভূমিকা থাকে। তো এই প্ল্যাটফর্মে টেকনিক্যালি তুমি অলরেডি ডোনার্সের যে মানে তোমার প্রতি, তোমার এই সাফল্যের পেছনে ডোনার্সের যে মিনিমাম কন্ট্রিবিউশনটা ছিল, সেটা তুমি অলরেডি অ্যাকনলেজ করেছো। তো এখন তোমার ফ্যামিলি এবং তোমার বন্ধু বান্ধবদের তোমার জীবনে এই সফলতাটার পেছনে কি ভূমিকা আছে, বা যদি বিশেষ কোনো মানুষ থেকে থাকে তোমার জীবনে, তার কি অবদান আছে সেটা একটু বলো। এক্ষেত্রে তো প্রথমেই বলতে চাই যে ফ্যামিলির অবদান 1 নম্বর। আমার বাবা পুলিশ অফিসার, তার কাছ থেকে আমি অনেক মোটিভেশন পেয়েছি। এছাড়া আমার প্রয়াত জেঠু ছিলেন সুকুমার মজুমদার, তিনি লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। আচ্ছা, তো তার কাছ থেকে যে আমি পার্সোনালিটি গ্রুমিং যদি বলতে পারি, তো তার সাথে কথা বলে অনেকটা আমার ছোট থেকেই হয়ে এসেছে। স্মার্টনেস বলুন কি, সে যে জায়গা থেকেই বলুন, তার কাছ থেকে আমি অনেকটা মোটিভেশন পেয়েছি। তারপর বাবার কাছ থেকে পেয়েছি, দাদু পুলিশ অফিসার ছিলেন, দাদুর কাছ থেকে পেয়েছি। তো তাদেরকে অবশ্যই এটার জন্য তো আমাকে ধন্যবাদ দিতেই হবে এবং ক্রেডিট তাদেরকে দিতেই হবে। পরবর্তীতে বলবো মায়ের কাছ থেকে পেয়েছি। আমি যখন বাইরে কলকাতায় থাকতাম, কি কলেজে বহরমপুরে থাকতাম, মুর্শিদাবাদে কলেজ পড়তাম, তখন প্রতিটা টাইমে আমাকে মা সাথে থেকে যান। আচ্ছা,
আমাকে একা ছেড়ে দেয়নি। তো সেক্ষেত্রে মায়ের ভূমিকা আছে আমার এই সাফল্যের পিছনে। আর বন্ধু বান্ধবের কথা যদি বলি তাহলে আমার যে ফ্রেন্ড সার্কেলটা, আচ্ছা কৃষ্ণা ভাই, রাজা ভাই, এরা আমার ফ্রেন্ড সার্কেল, এরা আমাকে মেইনলি যে মাঠটা ক্র্যাক করতে আমাকে প্রচন্ডভাবে হেল্প করেছে। কৃষ্ণা ভাইয়ের কথা প্রথমে বলি তো সে আমাদের মালদা তাইকোন্ডো ইনস্টিটিউটের একজন ব্ল্যাক বেল্ট। তো সে রেগুলার ফিজিক্যাল যে তার ইয়েটা গেট আপটা মানে খুবই অসাধারণ। তাকে সে আমাকে মাঠে প্রচন্ডভাবে হেল্প করেছে, বিভিন্নভাবে গাইড করা থেকে শুরু করে। বেলঘরিয়ায় থাকতাম এক সময় পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। তো সেইখানে যারা আমার বন্ধুরা রয়েছে তাদের নাম একবার বলতে চাই। সুপ্রতীক দীক্ষিত রয়েছে আমার বন্ধু, শুভম সাহা রয়েছে আমার বন্ধুরা, তারপর শুভঙ্কর রয়েছে। এই সমস্ত বন্ধুরা যারা রয়েছে আমাকে প্রত্যেকটা দিক থেকে হেল্প করেছে। কিছু কিছু বন্ধু হয়তো তারা মানে পারেনি এই পরীক্ষাতে পরবর্তীতে সফলতা পেতে, কিন্তু কিছু পেয়েছে, যেমন সুপ্রতীক পেয়েছে, শুভম পেয়েছে, আমি পেয়েছি। এই প্রত্যেকের অবদান একদম 100% রয়েছে আমার লাইফে। প্রতিটা দিন আমরা গ্রুপ স্টাডি করতাম, পুরো লকডাউন টাইমে তো আমরা একবারে বন্ধ। তো ওই টাইমে আমরা খেলে বা হেসে বা সিনেমা দেখে বা নেটফ্লিক্স প্রাইম এগুলো করে সময় কাটাইনি। আমরা টাইম কাটিয়েছিলাম নোট বানিয়ে, সেগুলো মুখস্থ করে একে অপরকে ধরে ইন্টারভিউ প্যানেল বসিয়ে নিজেরা প্র্যাকটিস করে এইভাবে মাঠে দুবেলার সময় দিতাম। এইরকম করে আমরা টাইমটা কাটিয়েছি। মানে বেকারত্ব সিচুয়েশনটা এমনটাই ছিল যে বয়সও বেড়ে যাচ্ছে, কিন্তু আবার কিছু চাকরিও হচ্ছে না। কোথাও গিয়ে প্রত্যেকবার কোথাও গিয়ে আটকে যাচ্ছি, ফাইনালি গিয়ে হয়তো কেটে যাচ্ছি, কি পিটিতে কখনো আটকে যাচ্ছি, এরকম হচ্ছে প্রত্যেকবার। তো সেক্ষেত্রে একদম মোটিভেশন নিয়েছিলাম যে এখন আর অন্য কিছু ভাববো না, এই সাইডের কথাই ভাবি, এখন এটাই হাতে আছে ভাই, এটাই আমাকে লাগাতে হবে, আমাকে এই সিচুয়েশন থেকে অন্তত বেরিয়ে আসি, তারপর আবার উপর ওঠার কথা ভাবো। তো ভগবান সাথে ছিল, স্যাররা পাশে ছিল, মা বাবা ছিল, বন্ধুরা পাশে ছিল, প্রিয়জনের পাশে ছিল, বলে হয়ে গেছে। তো আমরা শুনলাম যে গৌরবের সাফল্যের পেছনে বিশেষ অনেকেরই ভূমিকা রয়েছে। তো আমরা সেই রত্নগর্ভা গৌরবের যে পিতামাতা, তাকে আমরা দ্রোণাচার্য প্ল্যাটফর্ম থেকে প্রণাম জানাই যে তারা গৌরবের মতো এরকম একজন ভালো বা সুসন্তানকে গর্ভে ধারণ করেছেন। গৌরবের যে সমস্ত বন্ধু বান্ধব, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে এবং দ্রোণাচার্য প্ল্যাটফর্ম থেকে অভিনন্দন জানাই বা ধন্যবাদ জানাই, এবং তাদেরও আগামী দিন খুব সুখকর হয়ে উঠুক এই কামনা করি। তো দর্শক বা অ্যাসপিরেন্ট, তোমরা শুনলে যে কিভাবে তিলে তিলে গৌরব নিজেকে তৈরি করেছে, একদম ফালতু সময় নষ্ট না করে, হতাশ না হয়ে একটি সুপরিকল্পিত রুটিনের মধ্য দিয়ে নিজেকে দিনে দিনে তৈরি করেছে, কিন্তু যার জন্যই আজকের দিনটা কিন্তু সত্যি ওর কাছে খুবই আনন্দের, এবং বেকারত্ব বলে একটা অভিশাপের হাত থেকে ও কিন্তু নিজেকে বাঁচিয়ে আনতে পেরেছে বা মুক্ত করতে পেরেছে। আমরাও আশা করবো দ্রোণাচার্য জায়গা থেকে তোমরাও গৌরবের মতো এরকম একটা সুন্দর স্ট্র্যাটেজি ফলো করে পরিশ্রম আর অধ্যবসায়ের মধ্যে দিয়ে নিজেদের ভাগ্য জয় করে নেবে। এবং তোমাদের এই লড়াইয়ের পাশে যদি মনে হয় কোনোভাবে দ্রোণাজ বা দ্রোণাজের শিক্ষকদেরকে প্রয়োজন, তাহলে অবশ্যই দ্বিধা করো না, জাস্ট একটা ফোন করতে। দ্রোণাজ সব রকম ভাবে তোমাদের পাশে আছে। তোমাদের মতো তরুণদের স্বপ্ন সফল করতে দ্রোণাজ কিন্তু কোনোরূপ কোনো চেষ্টা ত্রুটি রাখবে না, এইটুকু মানে প্রতিশ্রুতি দ্রোণাজের একটি অংশ হিসাবে আমি এখান থেকে রাখছি। ভালো থেকো সবাই, সবাই মঙ্গল হোক এবং আগামী দিন সবার শুভকর্ম।